আমি যখন দীর্ঘদিন জাপানে থাকার পর এসে ইন্দিরা রোডে প্রথম থাকি, তারপরে এসে থাকি বনানীতে। সর্বশেষ গত 9-10 বছর যাবৎ আমি বসুন্ধরাতে আছি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আসলে কোন জায়গায় ঢাকায় আপনি ফিরে যেতে চান, আমি যেখানে আছি এখানেই থাকতে চাই, সেটা হচ্ছে বসুন্ধরা। কেন? প্রত্যেকটা জায়গারই কিছু ম্যারিটস ডিমেরিটস থাকে। ইন কম্পারিজন টু আদার প্লেস ইন ঢাকা, আমার কাছে মনে হয় বসবাসের জন্য উইথ ফ্যামিলি, যদি আপনি সিঙ্গেল লাইফে একরকমের থাকে, রেসিডেন্সিয়াল হল বা অন্য কিছু প্রায়োরিটি থাকতে পারে, কিন্তু উইথ ফ্যামিলি নিয়ে থাকার জন্য সিকিউরডভাবে এবং আদার্স নাগরিক ফ্যাসিলিটিগুলো এনজয় করার জন্য আমার মনে হয় বসুন্ধরা উড বি দ্য রাইট প্লেস। আজ পর্যন্ত আল্লাহর রহমতে আমি দেখেছি এদের সিকিউরিটি এত সুন্দরভাবে সিস্টেম্যাটিক এবং এত পাঞ্চুয়াল আমাদের যে কোনো প্রয়োজনে, এবং আজ পর্যন্ত আমাদের বাড়িতে আমি কোনোদিন দেখিনি যে একটা চোর বা কিছু ঢুকেছে বা চুরি হওয়ার ঘটনা আমি বা আমার প্রতিবেশী কোনো বাড়িতে আমি এই পর্যন্ত শুনিনি। তাদের সিকিউরিটিটা এত টাইট। একটি শহর শুধু ইট পাথরের দেয়াল নয়, শহর হলো একটি স্বপ্ন, একটি লাইফস্টাইল। ঢাকা শহরের তীব্র ব্যস্ততা আর কোলাহলের মাঝে দাঁড়িয়ে এমন একটি জায়গার কথা যদি ভাবি, যেখানে নাগরিক কোলাহল আছে কিন্তু তা সুশৃঙ্খল, যেখানে আধুনিকতা আছে আবার বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো সবুজও আছে, তবে প্রথমেই যে নামটি মাথায় আসে তা হলো বসুন্ধরা আবাসিক এলাকা। পরিকল্পিত নগরায়ন, বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান, অত্যাধুনিক চিকিৎসা সেবা আর নিশ্চিদ্র নিরাপত্তা সব মিলিয়ে বসুন্ধরা আজ কেবল একটি আবাসিক ব্যবস্থাপনাই নয়, বরং আধুনিক বাংলাদেশের এক আদর্শ মডেল টাউন। আজ আমরা জানার চেষ্টা করব কিভাবে বসুন্ধরা আবাসিক এলাকা আবাসন খাতের একটি রোল মডেল হয়ে উঠল এবং এখানকার বাসিন্দাদের নাগরিক অভিজ্ঞতাই বা কেমন। বসুন্ধরা আবাসিক এলাকা নগর ব্যবস্থাপনার নতুন মডেল, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন 3 জন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্বটি শুরু করছি। আছেন SM শাহিদুর রহমান, সাবেক সরকারি কর্মকর্তা। মাঝে আছেন চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, সংসদ সদস্য বিএনপি। এবং আমার সর্বডানে আছেন ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, সমাজবিজ্ঞানী ও রাজনীতি বিশ্লেষক। 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। যেমনটি আমি শুরুতেই বলছিলাম, আমরা যখন নাগরিক জীবনের কথা ভাবি, বিশেষ করে ঢাকা শহরের চারিদিকটা আমরা কিন্তু দেখছি যে কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে। সেখানে যদি বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো সবুজ কোনো এলাকার কথা আমাদের সবার আগে মাথায় আসে, সেটি বসুন্ধরা আবাসিক এলাকা। সেই জায়গা থেকে আমরা যদি বলি বসুন্ধরা আবাসিক এলাকাকে আমরা একটি মডেল রেসিডেন্সিয়াল এরিয়া বলছি, বৈচিত্র্যের কথা যদি জানতে চাই, ঢাকা শহরের অন্যান্য এলাকার তুলনায় নগর পরিকল্পনার কি কি বৈচিত্র্য রয়েছে, ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আপনি যদি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি প্রথম যেটাকে দেখতে চাই সামাজিক নিরাপত্তা। আমি যে জায়গায় থাকবো সেই জায়গাটা সিকিউরড কিনা, এটা সবচেয়ে বেশি প্রয়োজন। আর উইথ ফ্যামিলি যখন আমি কোথাও থাকবো, স্বাভাবিকভাবে আমার ছেলে মেয়েদের নিরাপত্তার দিকটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব। তারপর সেকেন্ড প্রায়োরিটিতে যে জিনিসগুলো আসে, নাগরিক সুবিধা, এর মধ্যে হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা কেমন, ড্রেনেজ সিস্টেম কেমন, ওখানে যোগাযোগ ব্যবস্থা কেমন, তারপরে যে বিল্ডিংগুলো হচ্ছে সেটা প্ল্যান কনস্ট্রাকশন হচ্ছে কিনা, সেখানে স্কুল ফ্যাসিলিটিগুলো কেমন, কলেজ, হসপিটাল, ইউনিভার্সিটি ফ্যাসিলিটিগুলো কেমন। আমি যে কথাগুলো বলেছি, আমি যেহেতু দীর্ঘ সময় জাপানে ছিলাম, প্রায় 10 বছর, ওখানে আমি দেখেছি একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে বসবাসের জন্য যে নাগরিক সুবিধাগুলো ফার্স্ট যেটা এনশিওর করা প্রয়োজন, আমি কিন্তু সেরকম এসে পেয়েছি। আমি যখন দীর্ঘদিন জাপানে থাকার পর এসে ইন্দিরা রোডে প্রথম থাকি, তারপরে এসে থাকি বনানীতে। সর্বশেষ গত 9-10 বছর যাবৎ আমি বসুন্ধরাতে আছি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আসলে কোন জায়গায় ঢাকায় আপনি ফিরে যেতে চান, আমি যেখানে আছি এখানেই থাকতে চাই, সেটা হচ্ছে বসুন্ধরা। কেন? প্রত্যেকটা জায়গারই কিছু ম্যারিটস ডিমেরিটস থাকে। ইন কম্পারিজন টু আদার প্লেস ইন ঢাকা, আমার কাছে মনে হয় বসবাসের জন্য উইথ ফ্যামিলি, যদি আপনি সিঙ্গেল লাইফে একরকমের থাকে, রেসিডেন্সিয়াল হল বা অন্য কিছু প্রায়োরিটি থাকতে পারে, কিন্তু উইথ ফ্যামিলি
নিয়ে থাকার জন্য সিকিউরডভাবে এবং আদার্স নাগরিক ফ্যাসিলিটিগুলো এনজয় করার জন্য আমার মনে হয় বসুন্ধরা উড বি দ্য রাইট প্লেস ফর দ্য ফ্যামিলি, এটা আমি দেখেছি। এবং আরেকটা জিনিস আপনি দেখেন, এখান থেকে কোনো জিনিস যদি কেউ নিতে চায়, সে থেকে নিচ্ছে, কোন বাসা থেকে নিচ্ছে, তাকে কিন্তু আগে সিকিউরিটিকে ইনফর্ম করতে হয়। তাহলে কি আপনি চাইলেই কেউ একটা গাড়ির টায়ার চুরি করতে পারবে না, কোনো বাসার জিনিস চুরি করতে পারবে না। এই সিস্টেমটা বলে দিচ্ছে যে কোন বাসা থেকে কোন জিনিসটা যাচ্ছে, এবং ওই বাসা থেকে কিন্তু একটা রিকুইজিশন দিতে হবে বের হওয়ার জন্য। একটা রেফ্রিজারেটর আপনি বের করতে চান, আপনি কিন্তু আগে সিকিউরিটি কনসার্ন নিতে হবে। রাতে আপনি ঢুকতে চান, আপনি কিন্তু এই এলাকার বাসিন্দা হলেও আপনি কোন বাসার কোন গাড়ি সেটাকে কিন্তু এনশিওর করতে হবে। এই যে সিকিউরিটি সিস্টেমগুলো, এবং ইনসাইডে যে রিক্সা, আপনি দেখেন আউটসাইডের রিক্সা পোলার চাইলে এখানে আসতে পারবে না। এখানে কিন্তু ওর একটা যে রিক্সা চালাচ্ছে তার কিন্তু পুরো নথিপত্র, তার CSRS, তার বিবলিওগ্রাফ অল কিন্তু অফিসে জমা আছে। কাজেই এখানে একটা রিক্সাও যে চালায় সে চাইলেই ক্রাইম করতে পারবে না। আরেকটা যেটা হচ্ছে, ঢাকা শহরের অন্যান্য জায়গায় বাসার নিচে বিকাশের দোকান, চায়ের দোকান, এই জায়গাগুলোকে কেন্দ্র করলে কিন্তু অনেক সময় ক্রাইম জোন হয়। বসুন্ধরা কিন্তু এটা নাই, যেটা আমি জাপানে দেখেছি। রেসিডেন্সিয়াল এরিয়া মেইন রেসিডেন্সিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া ইজ ডিফারেন্ট ফ্রম রেসিডেন্সিয়াল এরিয়া। তারপরে প্ল্যান কনস্ট্রাকশনের ক্ষেত্রে যদি দেখেন, ঢাকার অন্যান্য জায়গায় চাইলে অফিসকে ম্যানেজ করে চাইলে ওরা কিন্তু আনপ্ল্যান কনস্ট্রাকশন করতে পারে, কিন্তু বসুন্ধরায় আমি দেখিনি যে কোথাও আনপ্ল্যান কনস্ট্রাকশন করা হয়েছে। তার মানে হচ্ছে বিল্ডিং কোড অফ কন্ডাক্ট মেনটেন করেই করছে। তা আমি সব কিছু মিলিয়ে বলবো, ওভারঅল সব কিছু নাগরিক সুবিধা যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু বসুন্ধরাতে আছে। শুধু একটা জিনিস আমি অ্যাড করবো এটার সাথে, ইনসাফিসিয়েন্ট খেলার প্লেগ্রাউন্ড। এটা হলে আরো পারফেকশন আসতো। বসুন্ধরা এত বড় একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এটাকে মেনটেন করা প্রাইভেটলি ইটস নট এ ইজি টাস্ক। আপনি যদি দেখেন, অনেকে বলবে DHS এর কথা, DHS দেখেন কয়েকটা রোড মিলে একটা DHS হচ্ছে, আর বসুন্ধরা কিন্তু বিশাল এরিয়া নিয়ে হচ্ছে, এবং এটা দিনে দিনে এক্সপান্ড হচ্ছে। এবং যে নাগরিক সুবিধার কথা আপনি বলছিলেন, নিরাপত্তা ব্যবস্থার কথা বলছিলেন, সিটি কর্পোরেশনের আসলে বসুন্ধরা এই রেসিডেন্সিয়াল এরিয়া থেকে কোনো কিছু শেখার রয়েছে কিনা, যে সুশৃঙ্খল ভাবে পরিচালিত হচ্ছে যে বিষয়গুলো? ডেফিনেটলি। আমি জাপানের কথা কেন বললাম, দেখেন আমরা সবসময় যখন ইন কম্প্যারিজন থেকে কিন্তু আমরা স্ট্রেংথ সাইডগুলো নিতে চাই, ভালো দিকগুলো নিতে চাই। এখন বসুন্ধরা যে একটা ক্যান বি এ মডেল, আপনি যদি আবাসিক এলাকার জন্য এটা একটা মডেল হতে পারে, চাইলে গভর্নমেন্ট ক্যান ইমপ্লিমেন্ট ইন আদার প্লেসেস অলসো। তা আমরা অনেক সময় গভর্নমেন্ট সেক্টর থেকে কিছু শেখার থাকে, আবার প্রাইভেট সেক্টর থেকেও কিছু শেখার থাকে। আপনি যদি দেখেন আর্থিক প্রতিষ্ঠানগুলো, আপনি যদি দেখেন সোনালী, রূপালী, অগ্রণী ব্যাংক, সেগুলো কিন্তু এখনো ট্রেডিশনাল মেথডই রয়ে গেছে। আপনি প্রাইভেট ব্যাংক কিছু দেখেন কতটা এগিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এখন গভর্নমেন্ট ব্যাংকগুলো এই প্রাইভেট ব্যাংকগুলোকে কিন্তু অনেক ক্ষেত্রে মডেল হিসেবে নিচ্ছে। কাজেই আমাদের এই ব্যারিয়ার থেকে বেরিয়ে আসতে হবে যে গভর্নমেন্ট সেক্টরের হলেই তাকে সবাই কপি করতে হবে। কারণ আপনি দেখেন পৃথিবীর যে উন্নত দেশগুলো আছে, জাপান, আমেরিকা সহ ইউরোপের দেশগুলো, এখানে প্রাইভেট সেক্টর যখন ভালো করছে কোথাও, সেখানে কিন্তু গভর্নমেন্ট সেটাকে মডেল হিসেবে নিচ্ছে। আমি খুব অবাক হয়েছে গত পরশুদিন একটা নিউজ পড়ে, বাংলাদেশের একটা খুব নামি দামি দৈনিক পত্রিকা লিখেছে বসুন্ধরা একটা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র। তা আমার প্রশ্নটা হচ্ছে, ওই দৈনিক পত্রিকাটি কিন্তু অনেক পুরনো পত্রিকা, এবং এই বসুন্ধরা কিন্তু আজকে এখানে আসেনি। বসুন্ধরার বয়স চিন্তা করলে আজকে অনেক বছর, প্রায় 30 বছর হয়ে গেছে, মোর দেন দিস, বসুন্ধরা যে আবাসিক এলাকা। তো সেইটা যদি হয়ে থাকে, ওনারা তো আগে কখনো এমন লেখেননি, হঠাৎ করে কেন ওনারা বসুন্ধরাকে নিয়ে লিখতে গেলেন? সেটা কোনো উদ্দেশ্য আছে কিনা? চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, আপনার কাছে এমন ধরনের সংবাদ প্রচারের পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কিনা? কোন পত্রিকাটা এই নিউজটা ছাপালো এটা আমাদের দেখতে হবে। তারা একটা কন্ট্রোভার্সিয়াল পত্রিকা, আমরা সকলেই জানি। তাদের সুবিধা মতো তারা কথা ছাপায় এবং কথা বলে। আমার কাছে মনে হয় দেশ এবং মানুষের উপকারে যে কথাগুলো আসবে সেগুলো ছাপানো ভালো তাদের জন্য। তারা সবসময় একটা প্রশ্নবিদ্ধ টপিকের মধ্যে চলে যায়। আমি বসুন্ধরায় থাকি 2006 থেকে, অলমোস্ট 20 বছর আমি এখানে আছি, এবং আমি বলবো, আমার পূর্ববর্তী বক্তাও বলেছেন, সিকিউরিটির ব্যাপারটা বসুন্ধরায় আজ পর্যন্ত
আল্লাহর রহমতে আমি দেখেছি এদের সিকিউরিটি এত সুন্দরভাবে সিস্টেম্যাটিক এবং এত পাঞ্চুয়াল আমাদের যে কোনো প্রয়োজনে। এবং আজ পর্যন্ত আমাদের বাড়িতে আমি কোনোদিন দেখিনি যে একটা চোর বা কিছু ঢুকেছে বা চুরি হওয়ার ঘটনা আমি বা আমার প্রতিবেশী কোনো বাড়িতে আমি এই পর্যন্ত শুনিনি। তাদের সিকিউরিটিটা এত টাইট। তারপরে আপনার পরিবেশের কথা বলি, পরিষ্কার পরিচ্ছন্নতা। যে কোনো আপনার সিটি কর্পোরেশনের এরিয়াতে আপনি যাবেন, ওখানে বাড়ির দরজাটা খুললে আপনি বের হলেই একটা মানে ড্রেনের গন্ধ, ময়লার স্তূপ এবং ড্রেনের একটা যে মানে খারাপ গন্ধ, এটা বসুন্ধরা আজ পর্যন্ত প্রত্যেকটা, এবং ডেভেলপমেন্ট হচ্ছে এটা। যখন এক সময় হয়তো বা ছিল না, কিন্তু ওনারা মানে কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্টের মধ্যে আছে। আমাদের বাড়ির সামনে ড্রেনগুলো সব কাভার্ড। আজ পর্যন্ত একটা দিন নেই যে আমাদের বাড়ি থেকে ময়লা আবর্জনা যেটা নিয়ে যায়, এমন দিন নাই, যে এমন একটা দিন আমি দেখিনি যে এই ময়লা নেয়নি তারা। প্রতিদিন এই পরিষ্কার, এবং কোনো জায়গায় ডাস্টবিন আমি দেখি, মানে ডাস্টবিনের যে একটা পলিউশন বা স্মেল, এটা বসুন্ধরাতে নেই। এবং সবচেয়ে আরেকটা যেটা উল্লেখ করার মতো প্রশংসনীয়, যে আমাদের হয়তো বা এক সময় রাস্তা মাঝে মধ্যে ভেঙে যেতেই পারে, অনেক সময় আমরা যদি কর্তৃপক্ষকে জানিয়েছি যে রাস্তাটা চলাচলের অযোগ্য, তারা সাথে সাথে তাদের সব যন্ত্রপাতি বা তাদের ইঞ্জিনিয়ার সব পাঠিয়ে আমাদের রাস্তাগুলো ঠিক করার ব্যবস্থা করেছে। এবং এখন আপনারা খেয়াল করেছেন কিনা, এত সুন্দর রাস্তাগুলো ব্লক দিয়ে করেছে, হ্যাঁ, মনে হয় একেবারে আমরা একটা বিদেশি একটা নেইবারহুডে আমরা আছি। এবং পলিউশন খুব কম বসুন্ধরাতে, কারণ এই কারণে যে এখানে কিন্তু আপনার অটো চলে না, ওদের এখানে নিজেদের একটা চলাচলের জন্য একটা ট্রান্সপোর্ট আছে, সেটাকে জানি কি বলে, সেটা ব্যাটারি চালিত। এতে করে ভিতরে পলিউশন খুব কম বসুন্ধরার ভেতরে। সিকিউরিটি ভালো এবং রাস্তাঘাট যেহেতু নিরাপত্তার কথা বলছিলেন আপনি, যেহেতু নিজে একজন নারী, রাত বিরাতে চলাচলের ক্ষেত্রে কোনো অসুবিধা কখনো সম্মুখীন হয়েছেন? আমি অনেক সময় রাত্রেবেলা বের হয়েছি, হাঁটতে বের হয়েছি, হাঁটার মানে এক্সারসাইজের জন্য। এবং হেঁটে আমি যতদূর গেছি আজ পর্যন্ত কোনো সিকিউরিটির আমি কোনো মানে ইনসিকিউর ফিল করিনি। অনেক রাত্রেও আপনি বসুন্ধরাতে বের হতে পারবেন। আজ পর্যন্ত এই 20 বছর ধরে আমি একটা কমপ্লেন আমি করতে পারবো না যে এরকম কোনো ঘটনা যে আমি বের হতে পারবো না। মানে এই মানে ইসেটার জন্য, এলাকাটার এই সিকিউরিটিটার জন্যই আমি যে কোনো সময় বের হয়ে যেতে পারি বাড়ির থেকে। রিক্সা বলেন বা হেঁটে যাওয়া বলেন বা গাড়িতে তো সিকিউর থাকি, কিন্তু কোনো সময় যদি রিক্সা দিয়ে বের হতে হয়, বসুন্ধরা গেটে যেতে হয়, এটা আমার কোনোদিন মাথায় আসেনি যে বসুন্ধরাতে কোনো কোনো ঘটনা, ইনসিকিউরিটির কোনো ঘটনা ঘটবে। এটা আমরা নিরাপত্তাটা খুবই মানে সিকিউরিটিটা খুবই টাইট এবং খুবই মানে সুন্দর। আজকে থেকে না, সেই অনেক আগে থেকে। এখন তো অনেক বসতি বেড়ে গেছে, কিন্তু যখন খালি ছিল তখনও কিন্তু এখানে সিকিউরিটি খুব টাইট ছিল, এবং এটা খুবই প্রশংসার। এবং যেটা আপনারা যেই পত্রিকাতে যেটা বসুন্ধরার সম্বন্ধে বের হয়েছে, তারা এসে আমরা যারা বসবাস করি এত বছর ধরে, আমাদের থেকে তো তারা কোনো ওপিনিয়ন নেয়নি। এবং এই ধরনের পত্রিকা এটা লিখবেই। একটা যখন মানুষ একটা কাজে যখন অনেক এগিয়ে যায়, হ্যাঁ, তখন এই ধরনের, আর এই পত্রিকাটা এরকম সবসময় একটা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা তারা। এবং নাগরিক সুবিধা বলতে আমরা যা বুঝি, একটি আদর্শ আবাসিক এলাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল হাতের নাগালে থাকা জরুরি। সেই জায়গা থেকে স্বয়ংসম্পূর্ণ টাউনশিপের ধারণায় অনেকটা বসুন্ধরা আবাসিক এলাকা বদলে দিয়েছে, এমনটাই কিন্তু বলেন সবাই। অবশ্যই আমার ছেলেমেয়েরাও পড়াশোনা করেছে আইইউবিতে, আমার বাবা মা, আমাদের যে কোনো মানে চিকিৎসার ক্ষেত্রে জাস্ট আমাদের উল্টা দিকেই এভার কেয়ার, এবং এত সুচিকিৎসা, এটা যে কত সুবিধা হয়েছে এই এলাকার যারা থাকে বাসিন্দাদের জন্য, এটা আমরা বুঝি। এবং এত সুন্দর। তারপরে আপনার অন্যান্য স্কুলও আছে, নর্থ সাউথ আছে, তারপরে বড় বড় স্কুলগুলো, কিন্তু তারা কিন্তু সিস্টেমের মধ্যে স্কুলগুলো, ওখানে কিন্তু আপনি কোনো ভিড়ভাট্টা দেখবেন না।
একটা সিস্টেমের মধ্যে চলছে এবং রাস্তাগুলো এমনভাবে তৈরি করা যে মানে স্কুল কলেজেরও স্টুডেন্টরাও আসতে পারবে, অ্যাট দ্য সেম টাইম নাগরিকরাও তারা চলাফেরার জন্য অসুবিধা না এবং হয়। ঢাকা শহরের অন্যান্য এলাকায় আমরা গেলে যে বিষয়টি সবার আগে চোখে পড়ে যে ফুটপাত রয়েছে বা ফুটপাতে হাঁটার কোনো ব্যবস্থা থাকে না, সেই ফুটপাত থাকে হকারদের দখলে। সেই জায়গা থেকে আমরা বসুন্ধরা ফুটপাতে সবসময় দেখি যে জনসাধারণই কিন্তু চলাচল করছে। আসলে এটা এই নেইবারহুডটা একটা সিস্টেম্যাটিক একটা ভাবে চলছে। হ্যাঁ, আপনার আমাদের বাড়ির সামনে এক সময় যখন আড্ডা হতো, কিছু দোকান ছিল, মুদির দোকান আমার বাসার উল্টা দিকেই, তখন যখন এটা ওখানে কিছু মাদকাসক্তের আড্ডা জমে গেল, তখন কর্তৃপক্ষ কিন্তু ওখান থেকে সেই দোকান সরিয়ে নিল এবং যত্রতত্রভাবে কিন্তু মুদির দোকান বা এমনি দোকান আমরা দেখি না। তাতে করে কি ওই সিকিউরিটিটা ভালো থাকে। এবং এই আমার বাড়ির সামনেই ছিল, এটা উঠিয়ে দেওয়ার পরে আমাদের এই আমাদের রাস্তার এই সিকিউরিটির ব্যাপারটা আরো আমরা দেখি যে আরো ভালো হয়ে গেছে আগের চেয়ে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চৌধুরী নায়াব ইবনে ইউসুফ। জনাব এস এম শাহিদুর রহমান, যেমনটি আসলে দুই আলোচক সুনির্দিষ্টভাবে তুলে ধরছিল যে নাগরিক সেবা থেকে শুরু করে বসুন্ধরায় কি কি সুবিধা রয়েছে, বর্তমানে বসুন্ধরার নিজস্ব ব্যবস্থাপনায় রাস্তাঘাট মেরামত, পরিচ্ছন্নতা এবং বর্জ্য নিষ্কাশন যেভাবে দ্রুত করা হয়, সেই জায়গা থেকে যদি জানতে চাই যে সিটি কর্পোরেশনের বিশাল আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়লে সেই সেবার গতি ও মান কি ব্যাহত হবে? এটা আসলে এক কথা বলা মুশকিল যে ব্যাহত হবে কিনা, তবে আমি পূর্ববর্তী দুই সহ-আলোচকের সাথে একেবারেই একমত যে বসুন্ধরা একটা বাসযোগ্য স্মার্ট সিটি, আবাসন জগতের রোল মডেল। এখানে যেমন একদিকে নিরাপত্তা, অন্যদিকে গ্রিন সিটি, একই সাথে এর এই বিশাল পরিসরের পরিচ্ছন্নতা অন্য জিনিসগুলো আমাকে মূলত অভিভূত করেছে। আমি 25 বছর যাবৎ শান্তিনগরে বসবাস করতাম। আমার ঘরের কাছে দোকানপাট, হকার এগুলো ছিল। আমি আমার এক ছেলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াকে কেন্দ্র করে আমি এর ভিতরে বসবাস শুরু করি গত 4 বছর আগে। আসার প্রথম অবস্থায় আমার মনে হচ্ছিল যে আমি কিছুই পাচ্ছি না, দোকানপাট নেই ইত্যাদি। কিন্তু আমার অল্প দিনের মধ্যেই আমার ভিতরে পরিবর্তন আসে এবং পুরো পরিবারের ভিতরেই পরিবর্তন আসে যে না, এই আবাসনই আসলে আমরা খুঁজছিলাম মনের থেকে দীর্ঘদিন যাবৎ। এবং 6 মাসের ব্যবধানে আমরা পুরনো জায়গায় আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে যাই যে আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে ঘুরে আসি। তারা সেখানে তখন আমি দুষ্টুমি করেই তাদের কাছে বলি যে আমরা এখন আবার এইখানে বসবাস করতে চাই। তার বলে যে না, কোনো অবস্থাতেই না, আমরা অনেক ভালো আছি এবং বসুন্ধরা ভালো জায়গা। এটা 6 মাসের ব্যবধানের কথা বলছি। এই 4 বছরে আমি যেটা দেখেছি এখানে, যেটা আমার সহ-আলোচক বৃন্দ বলেছেন যে এখানের নিরাপত্তা ব্যবস্থাটা অসাধারণ, এখানের সৌন্দর্য অসাধারণ, এখানের আপনার পলিউশনের কোনো ইয়ে নেই। এক কথায় আবাসন জগতের এটা বসুন্ধরা রোল মডেল। তো স্বাভাবিকভাবেই সিটি কর্পোরেশনের অন্যান্য এরিয়ার সাথে তুলনা করলে এটা তো একেবারেই খাপছাড়া দেখাবে। যে তবে সিটি কর্পোরেশন এই রোল মডেলটার থেকে যদি নিতে পারে যে তারাও এরকম সিটি কর্পোরেশন করে কোনো এরিয়াকে এই রোল মডেলে পরিচালিত করবে, তাহলে এই ধরনের এনাদের ব্যবস্থাপনাটাকে প্রাধান্য দিতে পারেন এবং এনাদের ব্যবস্থাপনাকে রোল মডেল হিসেবে নিতে পারেন। এবং ভালো কিছু শিখতে, জানতে বা করতে কারোই কার্পণ্য থাকা উচিত নয়। আসলে খেলাধুলার ঘাটতি জায়গা মোড়ে মোড়ে নেই, এটা ঠিক, কিন্তু প্রায় 300 বিঘা জায়গা নিয়ে ক্রীড়া ভিলেজ এনবুলাকি করে উঠছে।
যেটা এবং বাংলাদেশের একমাত্র স্টেডিয়াম ফিফা কর্তৃক উন্মুক্ত ফুটবল স্টেডিয়াম, সেটা বসুন্ধরাতেই অবস্থিত। অনেকগুলো বড় বড় মসজিদ এখানে, এবং সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ হতে যাচ্ছে ভিতরে, সেন্ট্রাল মসজিদ যেটা, এটাও আমাকে অনুপ্রাণিত করেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এস এম শাহিদুর রহমান। ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আমরা বর্তমান সময় দেখছি যে বসুন্ধরা নিজস্ব ব্যবস্থাপনায় রাস্তাঘাট মেরামত থেকে শুরু করে পরিচ্ছন্নতা, বর্জ্য নিষ্কাশন এবং মশক নিধন কার্যক্রমও চলমান। সেই জায়গা থেকে ড্রেনেজ পরিষ্কারের যে নিয়মিত তদারকি আমরা দেখি, সিটি কর্পোরেশনের অধীনে গেলে সেবার মান কিংবা রক্ষণাবেক্ষণের যে শৃঙ্খলা, সেটি কি কোনোভাবে ব্যাহত হবে কিনা? ডেফিনেটলি হবে এই জন্য, কারণ আপনি দেখেন আমার কাছে কিন্তু কিছু এক্সাম্পল হচ্ছে। আপনি যদি আফতাবনগর দেখেন, বনশ্রী যেটা আগে ছিল প্রাইভেট সেক্টরে, বসুন্ধরার মতোই আলাদা প্রাইভেট সেক্টরই নিয়ন্ত্রণ ছিল, বাট যখনই চলে যায় সিটি কর্পোরেশনের আন্ডারে, আজকে আপনি বনশ্রী যেয়ে দেখেন, আজকে আপনি আফতাবনগরে যেয়ে দেখেন, বাসার নিচে যাচ্ছে তাই দোকান। এটা রেসিডেন্সিয়াল এরিয়া বলা যায় না। আসলে রেসিডেন্সিয়াল এরিয়াতে যেটা থাকা প্রয়োজন, প্রত্যেকটা রেসিডেন্সিয়াল এরিয়াতে এই স্পেসটা থাকতে হবে, যে আবাসিক যে নিরাপত্তা। আপনি দেখেন, আমাকে সবচাইতে বেশি যেটা এনশিওর করতে হবে আগামী প্রজন্মের যে নিরাপত্তা, শিশুদের নিরাপত্তা। আজকে আপনি ঢাকার অনেক জায়গায় দেখেন, কিছুদিন আগে যে রামিসার মতো অনেক বাচ্চাকে কিন্তু জীবন দিতে হয়েছে, যেখানে নিশ্চিত নিরাপত্তা ছিল না। আপনি দেখেন পাশের ফ্ল্যাটে, পাশে আপনার প্রতিবেশী কে হচ্ছে, কে আসছে, কে মোবাইলের দোকানে আসছে, কে বিকাশের দোকানে আসছে, কে মুদির দোকানে আসছে। এইটা কিন্তু স্বাভাবিকভাবেই যিনি যেখানে থাকছেন সারাক্ষণ এটা নিয়ে কনসার্ন থাকবে না। এই জন্যই কিন্তু কমার্শিয়াল সেক্টরকে আবাসিক সেক্টর থেকে আলাদা করতে হয়। আমি 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 আমার দীর্ঘদিনের বাইরে থাকার অভিজ্ঞতা থেকে বলছি, কমার্শিয়াল এরিয়া ইজ ডিফারেন্ট ফ্রম আবাসিক এরিয়া। তা আমরা যদি এই আবাসিক এরিয়াতে যেটা হয়, আমাদের যে কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আছে, আমরা দেখেছি সিটি কর্পোরেশন প্রথমত ডিক্লার দেয় যে আবাসিক এরিয়া, আসলে এটা আবাসিক এরিয়া থাকে না। আলটিমেটলি যেটা হয়, ম্যানেজ করে সেখানে কমার্শিয়াল সেন্টার, বসুন্ধরার যে বিদ্যমান জোনিং প্ল্যান আছে, এখন আমরা দেখছি সুশৃঙ্খলভাবে ক্ষেত্রে আমরা দেখেছি সিটি কর্পোরেশনের অধীনে গেলে ক্ষতিগ্রস্ত হবে কিনা সেই আলোচনায় ফিরতে চাই। ডেফিনেটলি হবে, এইজন্য হবে, কারণ বসুন্ধরার কাছে ফিরছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বসুন্ধরা আবাসিক এলাকায় আমরা দেখছি একটি নির্দিষ্ট জোনিং প্ল্যান আছে, কোথায় আবাসিক এরিয়া থাকবে, কোথায় কমার্শিয়াল এরিয়া থাকবে। সিটি কর্পোরেশনের অধীনে গেলে সেই জোনিং প্ল্যান কি ক্ষতিগ্রস্ত হবে কিনা? আমরা যদি আগের অতীত অভিজ্ঞতা থেকে দেখি, হচ্ছেই, ক্ষতিগ্রস্ত হচ্ছেই। ইনিশিয়ালি যখন একটা এলাকাকে আবাসিক এলাকা ডিক্লেয়ার করলো, পরবর্তীতে দেখি সেটা থাকে না। আপনি এখন বনানীতে যান, বনানী তো আবাসিক এলাকা ছিল, এটা কিন্তু এখন কমার্শিয়াল জোন হয়ে গেছে। আপনি গুলশানে যান, একই চিত্র দেখতে পাবেন। আমি কিন্তু ইতিমধ্যে আফতাবনগর এবং বনশ্রীর কথা বলেছি। একই অবস্থা যদি বসুন্ধরা হয় এবং সেটা সিটি কর্পোরেশনের আন্ডারে চলে যায়, আমার কাছে মনে হয় সেভাবেই আমরা রিফ্লেকশন দেখব, সেটা হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, যেমনটি ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল তুলে ধরছিল যে একসময়ের যে আবাসিক এলাকাগুলো ছিল, সেগুলো কিন্তু অনেকটাই এখন বলা যায় যে মৃতপ্রায় বাণিজ্যিক এরিয়ায় পরিণত হয়েছে। অনেকেই বলে যে ধানমন্ডি আর চকবাজারের সাথে কোনো পার্থক্য করতে পারে না। সেই জায়গা থেকে যদি আমরা জানতে চাই যে বসুন্ধরার এখন আমরা দেখছি যে সুশৃঙ্খলভাবে আবাসিক এলাকা এবং বাণিজ্যিক স্পেসকে খুব সুনির্দিষ্টভাবে আলাদা করেছে, সিটি কর্পোরেশনের অধীনে গেলে সেটি সম্ভব হবে কি? আসলে সিটি কর্পোরেশনের আন্ডারে যে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো আপনি দেখেন, ধানমন্ডি, আগে আমরা ধানমন্ডিতে থাকতাম, ঠিক যেই কথাটা আপনি বলেছেন সত্যি কথা, যে ধানমন্ডি এখন মনে হয় যে এলিফ্যান্ট রোড সেই কমার্শিয়াল এরিয়ার মতো। আর যে জ্যাম হয় এবং পার্কিং এরিয়া নেই, হ্যাঁ, দেখার তো কেউ নেই, কে দেখবে এগুলো? এবং যেটা যে রেসিডেন্সিয়াল এরিয়ার যে চার্মটা, এটা বসুন্ধরাতে আপনি পাবেন, একটা কোজি একটা অ্যাটমসফেয়ার, হ্যাঁ, মনে হয় যে নিজের বাড়ি, নিজের জায়গা, হ্যাঁ, নিজের একটা এলাকা, সিকিউরিটি, এটা একটা ডিফারেন্ট চার্ম আসলে বসুন্ধরায় রয়েছে। হ্যাঁ, আপনার গ্রিনারি আছে,
সেরকম মানে গাছালি বলেন, খোলা জায়গা বলেন। আমি যে 20 বছর ধরে আসলে এখানে আছি, আমি অভ্যস্ত হয়ে গেছি যে রাত্রেবেলা বের হলো যে আমার ইনসিকিউর, আমার ওই ফিলিংটাই এখানে নাই যে আমার কোনো বিপদ হবে এখানে। এবং ওদেরকে বললেই, সিকিউরিটিকে বললেই, সব জায়গাতে নাম্বার আমাদের আছে ওদের সিকিউরিটির, বললেই ওরা কিন্তু তৎক্ষণাৎ চলে আসে যদি কোনো এলাকায় কোনো আমরা বসুন্ধরার সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা। এটা আপনি ঢাকা শহরে আর কোথাও আপনি পাবেন না। এবং এই যত্রতত্র যখন দোকানপাট, মুদির দোকান হবে, তখন কিন্তু এই সিকিউরিটি আমরা ফিল করব না। আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়, যেটা একটা মব কালচার, এটা বসুন্ধরায় কোনো দিন হয়নি। আমি আশা করি যে এটা হবে না। কিন্তু সিটি কর্পোরেশন যদি এটাকে নিয়ে নেয়, আমি এটার ব্যাপারে সন্দিহান যে এই জিনিসগুলো কিভাবে তারা কন্ট্রোল করবে। যেই উদ্দেশ্যটা নিয়ে একটা এলাকায় আমরা ফ্ল্যাট কিনেছি বা জমি কিনেছি, সেটা যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তখন আমরা কোথায় যাব? সিকিউরিটি বলেন, রাস্তাঘাট বলেন, তারপরে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো। এবং সবচেয়ে এখন সুন্দর যেটা লাগে, ব্লকের যে রাস্তাগুলো করেছে সারা বসুন্ধরা জুড়ে, এবং উন্নয়নের কাজ কিন্তু চলছেই। তারপরেও আমাদের কিন্তু নিত্যদিনের জীবনযাত্রা কিন্তু ব্যাহত হচ্ছে না। ওনারা রাস্তাটা কিছুদিন ধরে করে ওখানে শেষ করে দেয়। এবং কিন্তু সিটি কর্পোরেশনের প্রতিটি রাস্তা দেখবেন সারা বছর ধরে খোঁড়াখুড়ি, এই পাইপ বসাচ্ছে, এই ফুটপাত করছে, কেউ কিন্তু স্বস্তিতে নেই। এই জিনিসটা আমি বসুন্ধরাতে ফিল করি নাই। এবং ফুটপাতগুলো খুব সুন্দর, ওখান দিয়ে হাঁটা যায়, চলাফেরা যায়, যেটা ঢাকা শহরের কোনো জায়গায় আপনি ফুটপাতে ওই ঢাকনি নাই, ম্যানহোলের মানে সব তো চুরি হয়ে যায়, স্ল্যাবগুলো চুরি হয়ে যায়, ম্যানহোলের ঢাকনা থাকে না। এগুলো তো ঢাকা শহরের খুবই মানে একটা কমন সিনারিও, কিন্তু সেটা বসুন্ধরায় তো সম্ভব না। এস এম শাহিদুর রহমান, যেমনটা আসলে চৌধুরী নায়েব ইবনে ইউসুফ বলছিল যে বসুন্ধরায় যারা আসে তারা কিন্তু এই মাইন্ডসেটটা নিয়ে আসে যে আমি একটা নিরাপদ জায়গায় বাস করতে যাচ্ছি, সেখানে অনেকগুলো ফ্যাসিলিটিস থাকছে, যেটি ঢাকা শহরের অন্যান্য এলাকা থেকে কিছুটা হলেও আলাদা। সেই জায়গা থেকে জানতেই চাই যে সিটি কর্পোরেশনের অধীনে গেলে নাগরিক মতামত নেওয়াটা আসলে কতটা জরুরি? হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেটা অবশ্যই মতামত নেওয়া জরুরি বলে মনে করি। আমি ব্যক্তিগতভাবে এখানে যখন বসুন্ধরার বসবাসের উদ্দেশ্যে এসেছি, একটা ভাড়া বাসায় আমি উঠি। তাৎক্ষণিকভাবে আমার ছেলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কারণে আমি বাসা শিফট করি। তো আমরা একটা দোতলা বাসা পাই। তো কোনো অবস্থায় আমার মিসেস বা ইয়েরা দোতলা বাসা অনিরাপদ মনে করে নিতে চাচ্ছিল না, কিন্তু আজও আমরা সেই 4 বছরই সেই দোতলা বাসায় আছি। এখন আমরা অনেক সময় আমাদের বাসায় কয়েকটা বিড়াল আছে, আমরা অনেক সময় দরজা খুলে রাখি, বিড়াল বের হয়ে যায়, আমরা আবার তাদেরকে করে নিয়ে আসি। অথবা আমরা কখনো বাইরে যে দরজা দিতে ভুলে গেছি, এটা আমাদের মনে থাকে না। তো এইটা দিয়েই আমরা পরবর্তীতে দেখছি যে এখানে দোতলা 6 তলার ভিতরে কোনো পার্থক্য নেই। এমনকি দোতলায় আমাদের কখনো একটা রুমাল বা কিছু চুরি গেছে বা কিছু হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। তো এই যে নিরাপত্তা ব্যবস্থা, আসলে এটা একটা অসাধারণ। এটা আমরা ব্যক্তি জীবন থেকে দেখা যে এখানে নিরাপত্তা ব্যবস্থাটা যেমন অত্যন্ত সুদৃঢ় এবং যে কারণে প্রতিটা নাগরিক এখানে সিকিউর। এবং আমরা চাই যে এই সিকিউর নাগরিকত্ব যেটা, সেটাই মানুষ বসবাস করুক। এই সিকিউর নাগরিক ব্যবস্থায় যেন অটুট থাকে, সেভাবে করুক, মানে এটা বিদ্যমান থাকুক। আর যদি এখানে কোনো রূপান্তর আসে বা হয়, তো অবশ্যই সর্বসাধারণ মতামত এবং এই যে নিরাপত্তা ব্যবস্থা বা যা গড়ে উঠছে এখানে একটা গ্রিন সিটি, এটাকে অবশ্যই প্রাধান্য দেওয়া প্রয়োজন। এবং এটাকে অক্ষুণ্ণ রেখে কিভাবে করা সম্ভব, সেই কর্মপরিকল্পনা যদি নেন, তাহলে হয়তোবা
সেটা সঠিক হবে বলে মনে এবং করি। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক এবং গণপরিবহন নিয়ন্ত্রণীয় বসুন্ধরার বেশ কিছু নিয়ম রয়েছে, সে বিষয়গুলো আলোচনায় আনতে চেয়ে আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আপনি নিশ্চয় অবগত আছেন বসুন্ধরার নিজস্ব ট্রাফিক এবং গণপরিবহন নিয়ন্ত্রণে বেশ কিছু নিয়মকানুন রয়েছে, এবং আমরা যেমনটি জানি যে বসুন্ধরার ভেতরে ভারী যানবাহন এবং অননুমোদিত বাণিজ্যিক গণপরিবহন প্রবেশের ক্ষেত্রে কিছু বাধা নিষেধ রয়েছে। একটু যদি জানতে চাই যে বসুন্ধরার রাস্তাগুলো যদি পাবলিক প্রপার্টি হয়ে যায়, তখন আসলে ঢাকা শহরের অন্যান্য এলাকার মতো বসুন্ধরায় আমাদের অনিয়ন্ত্রিত ট্রাফিক জ্যাম দেখতে হবে কিনা? ডেফিনেটলি এটা তো হবেই। আমি ইতিমধ্যেই কিন্তু কিছু উদাহরণ দিয়েছি যেটা হবে। আপনি দেখেন এখন পেডেস্ট্রিয়ানে যে পথচারীর জন্য যে রাস্তাগুলো আমরা কিন্তু নিশ্চিতে নিরাপদে হাঁটতে পারছি, এগুলোতে কি হবে, ফুটপাত বসে যাবে, ছোট ছোট দোকান বসে যাবে। এখানে ইউনিটগুলো নিয়ন্ত্রণ করার জন্য বাইরের মানুষগুলো এসে এখানে আধিপত্য বিস্তার করতে যাবে, যেটা এখন করতে পারছে না। এখানে একটা ধরেন, এখন বর্তমানে বাংলাদেশে একটা জনকল্যাণমুখী সরকার রয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমি কখনই যে কোনো সিদ্ধান্ত যখনই আসে, সরকার যদি মনে করে সেটা করতে পারে, কিন্তু সরকার কখনই জনকল্যাণমুখী একটা রাষ্ট্র কখনই সেখানকার জনমতকে উপেক্ষা করে করবে না। তা আমার যেটা অনুরোধ থাকবে যে বসুন্ধরাকে যদি সিটি কর্পোরেশনের আন্ডারে নিতে হয় বা নেওয়ার প্রশ্ন আসে, প্রথমেই যেটা প্রয়োজন, এখানকার যারা আবাসিক বাসিন্দা আছেন, রেসিডেন্টস আছেন, ওনাদের মতামতটা সবার আগে প্রয়োজন আমার কাছে মনে হয়। এই মতামতটা নেওয়ার পর সরকারের, স্বাভাবিকভাবেই আমরা কিন্তু একটা শেডুতে আছি, সরকারের ইয়েতে আছে, এবং যে সরকার এখন আছে সেটা কিন্তু 16-17 বছর যে ফ্যাসিস্ট সরকার দেখেছি সেই সরকার না। একটা কল্যাণমুখী রাষ্ট্রের জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার আছে, যদি মনে করে যে না এটা নিলে গভর্নমেন্টের জন্য ভালো হবে, কিন্তু সেটার ক্ষেত্রে আমি অনুরোধ করব এখানকার বাসিন্দাদের মতামত নেওয়া। আমি এটা নিশ্চিত যে এখানে যারা বসবাস করছেন, সামাজিক নিরাপত্তা সহ, ট্রান্সপোর্ট সহ, ক্লিন এয়ার, আপনি ঢাকা শহরের অন্য জায়গায় যান, আপনি কিন্তু ফ্রেশ এয়ার পাবেন না। এখানে যেটা পাবেন, সম্মানিত সহ-আলোচক কিন্তু এটা বারবার বলেছেন, আপনি ঢাকার অন্য জায়গায় যেখানে একসময় রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, সেখানেও কিন্তু আপনি সেই ফ্লেভারটা পাবেন না। এখানে কিন্তু আপনি সিজনাল কৃষ্ণচূড়া পাচ্ছেন, সেটা ফ্লেভার পাচ্ছেন, গ্রিন পাচ্ছেন। তারপরে হচ্ছে যে সামাজিক নিরাপত্তা সহ, আপনি দেখেন বসুন্ধরার ভিতরে যে ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট, রিক্সা থেকে, এখানে কিন্তু অটো রিক্সা চলছে না, সেই পায়েতলে রিক্সায়, এটারও কিন্তু একটা ম্যারিটস আছে আপনি দেখেন। এবং বসুন্ধরার যে ব্যাটারি চালিত যে যানবাহনগুলো আছে, সব কিছু মিলে 3টা ইউনিভার্সিটি এখানে থাকার পরেও শব্দ দূষণ নেই বললেই চলে, শব্দ দূষণ নেই, সেগুলো মানে ম্যানেজ করে হচ্ছে। কাউকে এমন না যে করতে বাধ্য করা, যে এটার জন্য ভায়োলেন্স করা, সেটা না। বসুন্ধরার যে অ্যাপ্রোচগুলো আমি যেটা দেখেছি, সফট অ্যাপ্রোচেই কিন্তু এখানকার রেসিডেন্সকে ম্যানেজ করার চেষ্টা করে। এবং যারা বাইরে আছে তাদের কাছে মনে হবে হঠাৎ করে যখন আসে, যেটা ইতিমধ্যেই আমাদের একজন সরকারি সাবেক কর্মকর্তা বলেছেন, উনি দীর্ঘ সময় বসুন্ধরার বাইরে ছিলেন, প্রথম যখন এসেছেন শুনেছেন একটা, এসে দেখেছেন আরেকটা। বাস্তবিক অর্থে এখানে যারা আছেন ওনারা বুঝেন যে এখানের ম্যারিটসগুলো কি, এখানের উইকনেসগুলো থেকে থাকলেও কি। কিন্তু আমি সেটাই সর্বশেষ যেটা বলতে চাই, সরকারি স্বাভাবিকভাবেই কোনো সিদ্ধান্ত আসলে সেটা হতেই পারে, এবং সরকারের উপরে তো কোনো একটা রেসিডেন্সিয়াল এরিয়া বাইরে থাকবে না। আমরা বাংলাদেশের আমব্রেলাতেই, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনেই আছি, যেটা একটা পত্রিকা লিখেছে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, যেটা হয়তো উনি তুলনা করতে পারে আমেরিকাতে যে মাইক্রো স্টেট আছে, যেটা র্যাড ইন্ডিয়ানদের জন্য করেছে। বসুন্ধরা কিন্তু র্যাড ইন্ডিয়ানদের জন্য করেনি, বাংলাদেশি সিটিজেনদের জন্য করেছে। যদি করে থাকে, স্বাভাবিকভাবেই এটাকে যদি সিটি কর্পোরেশনের আন্ডারে নিতে হয়, এখানকার জনমতকে আমার মনে হয় গুরুত্ব দিতে হবে, এবং সেই জনমত পেলেই স্বাভাবিকভাবেই ম্যাক্সিমাম জনগণ যদি সেটা চায় সেদিকেই হবে। তবে আমরা যারা এখানে কিন্তু 3জনই রেসিডেন্ট, আপনি দেখেন 20 বছর ছিল, আমি 10 বছর, উনি 5 বছর। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে এই কথাই বলতে চাই, আমরা এখানেই আছি,
এখানেই থাকবো এবং যেভাবে আছি সেভাবেই থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। চৌধুরী নায়েব ইবনে ইউসুফ, যেমনটি তৌফিকুল ইসলাম মিথিল বলছিল, যেভাবে আছি সেভাবেই থাকতে চাই। একটা সময় মানুষ শুধু থাকার জন্য জায়গা খুঁজতো, এখন কিন্তু মানুষ লাইফস্টাইল খোঁজে, এখন নাগরিক সেবা খোঁজে। সেই জায়গা থেকে বলা হয় যে বসুন্ধরা মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের মনস্তাত্ত্বিক ধারণা অনেকটা বদলে দিয়েছে। নাগরিক মতামতের যে বিষয়টি আসলে তুলে ধরেছে ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, সে বিষয়টি নিয়ে জানতে চাই। হ্যাঁ, আমরা যারা এখানে বসবাস করছি তাদের মতামতটা আমার মনে হয় ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যেটা বাসের কথা, পাবলিক ট্রান্সপোর্টেশন যদি শুরু হয়ে যায়, আপনি বুঝেন যে এখানে পলিউশন কতটা অস্বাস্থ্যকর হয়ে যাবে। তারপরে ডাস্টবিন, হ্যাঁ, এইগুলো ব্যবস্থাপনা এটা কতটা করতে পারবে, বহিরাগতদের প্রবেশ, এটা ভেরি রিস্কি একটা জোন হয়ে যাবে। তখন এখানে বসবাসের যোগ্য থাকবে কিনা ওই বনশ্রীর মতো হয়ে গেল। যেই মাইন্ডসেট নিয়ে আমরা এখানে বাড়িটা করেছি বা জমি কিনেছিলাম, সেই জিনিসটা আসলে খুবই দুঃখজনক যে তখন আমরা কোথায় যাব। এই একটা আপনি সারা বাংলাদেশে খুঁজে পাবেন না যে ডিওএইচএস আছে, ডিওএইচএস গুলো ক্যান্টনমেন্ট আছে, তাছাড়া আপনি আর কোনো রেসিডেন্সিয়াল এরিয়া পাবেন না এরকম সিস্টেম্যাটিক নিয়মের মধ্যে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা, সেটা আর কোথাও কিন্তু বাংলাদেশের কোথাও পাবেন না। তো আমরা এখানে বসবাস করছি, আমার মনে হয় এখানে যারা বসবাস করছে, বসবাসকারীদের ওপিনিয়নটা নেওয়া খুবই প্রয়োজন। যাদের বাড়ি আছে, এখানে ফ্ল্যাট আছে, তাদের ওপিনিয়নটা নিয়ে আমার মনে হয় এখানে প্রসিড করা উচিত, সিটি কর্পোরেশনের আন্ডারে নেওয়াটা। এটা আমাদের জন্য খুব মানে হবে, মানে কষ্টকর হবে। একটা যেটাতে অভ্যস্ত ছিলাম আমরা, সেটা হঠাৎ করে চেঞ্জ করা, এটা আমাদের ওপিনিয়নটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যারা এখানে রেসিডেন্টস আছেন। এবং বসুন্ধরা পরিবেশের কথা বলতে হয়, পাখির কিচিরমিচির থেকে শুরু করে সবুজ গাছ এবং পার্ক, সবকিছু মিলিয়ে বলা হয় যে ঢাকার ভেতরেও একটু গ্রামীণ আবহ রয়েছে, একটু সবুজ ঘেরা রয়েছে। পরিবেশে আসলে কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে বলে মনে করেন? ওই যে বললাম, যদি পাবলিক ট্রান্সপোর্ট, বাস, পলিউশন হবে, অস্বাস্থ্যকর হবে। তারপরে যেটা ময়লা আবর্জনা, যেটা আমরা অন্যান্য সব রেসিডেন্সিয়াল এরিয়াতে দেখি, ডাস্টবিনগুলা খোলা থাকে, হ্যাঁ, একেবারে দুর্গন্ধ তো আছে। আর এতে করে যে অসুখ বিসুখগুলা হয়, যে আমাদের ওইটাও ছড়াবে সেটা। তারপরে আপনার ফুটপাথগুলো দেখা যাবে স্ল্যাব নাই, হ্যাঁ, ওই ড্রেনের মধ্যে দিয়ে মানুষ পড়ে গেল না কি হলো, অনেক রকম সাইড আছে, এফেক্টগুলো আছে, যেটা সিটি কর্পোরেশনের আন্ডারে গেলে আমরা সেই সুবিধাগুলো পাবো না। আর পরিবেশ যেটা গ্রিনারি আছে, এবং আমার কাছে মনে হয় এখানে আমি এটা সাজেস্ট করব বসুন্ধরা কর্তৃপক্ষকে আরেকটু পার্ক তৈরি করা এবং ওয়াটার বডি, এটা যদি ওনারা করেন একটা মানে আইডল একটা হয়ে যাবে। ঢাকা শহরের অন্যান্য এলাকার মতো মাদকের অবাধ বিচরণ যেমন আমরা দেখতে পাই, সে বিষয়গুলো আসলে যদি বলি নিয়ন্ত্রণ করতে কি করণীয়? এটা তো এখানে নিয়ন্ত্রিত আছে, আড্ডাটা হয় না, মুদির দোকানগুলো নেই, তো ওইগুলা নিয়ন্ত্রণ সামনে যদি সিটি কর্পোরেশন তারা নিতে চায়, এটা নিয়ন্ত্রণ কোনো এলাকাতেই তো এগুলা নিয়ন্ত্রিত না। হ্যাঁ, এখানে তারা আলাদাভাবে কিভাবে নিয়ন্ত্রণ করবে, এটা তো সম্ভব না কোনো এলাকায়। তাহলে সব জায়গাতেই তো ঢাকা শহরে মব কালচার হতো না, এইসব মাদকের এত প্রসার হতো না, তারা যদি নিয়ন্ত্রণ করতে পারত। তো আমার কাছে মনে হয় যে এটা খুব একটা ভালো আইডিয়া না। প্রাইভেট সেক্টরের আন্ডারে থাকলে তাদের জবাবদিহিতা আছে। আমরা আইডিয়া নিতে পারি, তাদের সাথে বসে কর্তৃপক্ষ কথা বলতে পারে কিভাবে জয়েন্ট ভেঞ্চারে করা যায়। বাট পুরোপুরি সিটি কর্পোরেশনের আন্ডারে এই এলাকা গেলে আমরা এখানে বসবাস আর করতে পারবো বলে মনে হয় না। এই বিষয়টিতে যদি দুটো লাইন যুক্ত করেন এস এম শাহিদুর রহমান। যে আমার সহ আলোচক যেটা বললেন যে জয়েন্ট ভেঞ্চার বা জয়েন্ট কোলাবোরেশনের মাধ্যমে এটা গভর্নমেন্ট করতে পারে, বিবেচনা করতে পারেন। তার কারণে এটা সত্যি একটা সুশৃঙ্খল নিয়ন্ত্রিত উপশহর। এখানে একই সাথে পলিউশন মুক্ত এটা উপশহর, এটা গ্রিন উপশহর, এটা
সত্যিকার অর্থে আবাসন খাতের রোল মডেল একটা প্রজেক্ট। এখানে যেমন আপনার একই সাথে অন্য জায়গায় না থাকলে এখানে নিয়মিত মশক নিধনের যে ব্যবস্থাপনা আছে, এখানে বর্জ্য ব্যবস্থাপনা, এগুলো অনেক চমৎকার। যেমন বিশেষ করে আমরা 2 দিন পর কোরবানির ঈদ দেখব। এই ঈদে কখনো আমি দেখিনি যে এখানে কোনো জায়গায় বর্জ্য অব্যবস্থাপনা দেখা দিয়েছে। এই 4 বছর আমি সেটা দেখিনি। এখানে দেখেছি যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে কোরবানি হয়ে যাওয়ার পর, আমি দ্বিতীয় দিনেও কোরবানি করেছি এই জায়গায়, দেখেছি যে খুব দ্রুততার সাথে সেটা পরিষ্কার করা হয়েছে। আসলে আমরা এরকমই একটি জায়গায় বসবাস করতে চাই, এরকমই সুন্দর অবস্থায় বসবাস করতে চাই। এটাই নিবেদন যে যদি কোনো সময় হয় তো যেন সেটা যৌথ উদ্যোগে অথবা এমনভাবে হয় যেন এই অবস্থাটা বিরাজ থাকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। আপনি নিজে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তরুণ প্রজন্মের জন্য আমি যে বলছিলাম যে সহায়ক একটা পরিবেশ বসুন্ধরা আমরা দেখতে পাচ্ছি, সেটি ধরে রাখা কতটা জরুরি? আগামী প্রজন্ম এবং তরুণদের জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যত ইনভলভ হবে এবং বাসিন্দাদের সন্তুষ্টিও নিশ্চিত করা গেছে। সুন্দর প্রজন্ম পাবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, ধন্যবাদ জানাচ্ছি এস.এম. শাহিদুর রহমান এবং ধন্যবাদ জানাচ্ছি চৌধুরী নায়াব ইবনে ইউসুফ আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।